আজকের এই গভীর আলোচনায় আপনাদের স্বাগত। আমরা মানুষের মনের গভীরে থাকা এক অদ্ভুত কিন্তু বেশ শক্তিশালী প্রবণতা নিয়ে কথা বলবো। হুম। কেন আমাদের মস্তিষ্ক মানে পরিবর্তনকে এতটা এড়িয়ে চলে? মনে হয় তো যে নতুন কিছু শেখা মানিয়ে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, কিন্তু আমাদের ভেতরেই কিছু একটা আছে যা স্থিতাবস্থা ভালোবাসে। ঠিক তাই। আজকের আলোচনাটা আসলে মানব মনের ভুল বিচার হিউম্যান মিসজাজমেন্ট নিয়ে লেখা কিছু গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণের উপর ভিত্তি করে। আচ্ছা। বিশেষ করে আমরা ফোকাস করব সেই প্রবণতাটার দিকে যাকে বলা হয় অসামঞ্জস্যতা পরিহার প্রবণতা, হুম। মানে ইনকনসিস্টেন্সি অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি। মানে একবার কোনো ধারণায় বা অভ্যাসে সেট হয়ে গেলে আর নড়তে না চাওয়া, তাই তো? একদম, সেখান থেকে সরে আসতে না চাওয়ার যে প্রবণতা। আর এই আলোচনার মধ্যে দিয়ে আমরা বোঝার চেষ্টা করব এটার আসল কারণটা কি, এর ফলাফল কি হতে পারে, ভালো বা মন্দ, হুম। আর কিভাবে এটা আমাদের রোজকার জীবন থেকে শুরু করে পুরো সমাজকে প্রভাবিত করে। ঠিক। এটা তো অনেকটা অদৃশ্য শিকলের মতো, যা আমরা নিজেরাই তৈরি করি আর তারপর ভাঙতে হিমশিম খায়। হ্যাঁ, ওই যে চার্লস ডিকেন্সের ক্রিসমাস ক্যারলে মার্লির ভূত বলেছিল না? হ্যাঁ হ্যাঁ, আমি জীবনে যে শিকল তৈরি করেছি সেটাই পরে আছি। ঠিক, এটা যেন সেই মানসিক বা অভ্যাসের শিকলের কথাই বলছে। হুম। এই প্রবণতার মূল কারণটা বেশ ইন্টারেস্টিং। আমাদের মস্তিষ্ক চায় সবসময় এনার্জি সেভ করতে। কম্পিউটারের মতো রিসোর্স বাঁচানো। অনেকটা তাই। নতুন করে ভাবা, পুরনো ধারণা পাল্টানো, এসবে বেশ খানিকটা মানসিক শক্তির দরকার হয়। আচ্ছা। তো মস্তিষ্ক একবার কোনো পথে চলতে শুরু করলে সেই পথেই থাকতে চায়। পরিবর্তন এড়িয়ে যাওয়াটাই ওর কাছে সোজা মনে হয়। এটাই হলো অসামঞ্জস্যতা পরিহার প্রবণতার একেবারে গোড়ার কথা। আর এর সবচেয়ে পরিষ্কার উদাহরণ তো আমরা অভ্যাসের মধ্যে দেখি, তাই না? কেন একটা খারাপ অভ্যাস, ধরা যাক স্মোকিং বা জাঙ্ক ফুড, এটা ছাড়া এত কঠিন হয়? খুব ভালো পয়েন্ট। সূত্র অনুযায়ী জীবনের শুরুতে যে অভ্যাসগুলো আমাদের তৈরি হয়ে যায় সেগুলো সময়ের সাথে সাথে প্রায় মানে অটোমেটিক হয়ে যায়। হুম। মার্লির ভূতের ওই শিকলের উপমাটা এখানে দারুণ খাটে। প্রথমে শিকলগুলো এত হালকা থাকে যে টেরই পাওয়া যায় না, হ্যাঁ। কিন্তু আস্তে আস্তে অভ্যেসের প্রতিটা কাজ ওই শিকলটাকে আরেকটু করে শক্ত করে, যতক্ষণ না ওটা এত ভারী আর কঠিন হয়ে যায় যে ছেঁড়া প্রায় অসম্ভব। তার মানে বিচক্ষণ জীবন মানে ভালো অভ্যাস তৈরি করা আর খারাপগুলো শুরুতেই আটকানো। একদম। অথবা তৈরি হয়ে গেলে খুব সচেতনভাবে সেটা বদলানোর চেষ্টা করা। এখানেই আসল চ্যালেঞ্জ। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের একটা কথা ছিল না প্রতিরোধ নিয়ে? কি জানো? হ্যাঁ, দারুণ একটা কথা। অ্যান আউন্স অফ প্রিভেনশন ইজ ওয়ার্থ আ পাউন্ড অফ কিওর। মানে হলো 1 আউন্স প্রতিরোধ আসলে 1 পাউন্ড নিরাময়ের সমান। একটা খারাপ অভ্যাস তৈরি হতেই না দেওয়া, হুম। সেটা তৈরি হওয়ার পর বদলানোর চেয়ে অনেক সহজ। ঠিক, কারণ ওই অসামঞ্জস্যতা পরিহার প্রবণতাই তো পরিবর্তনের পথে সবচেয়ে বড় দেওয়াল হয়ে দাঁড়ায়। কিন্তু মনে প্রশ্ন জাগে, বিবর্তন কেন এমন একটা জিনিস তৈরি করল যা নতুন পরিস্থিতির সাথে মানিয়ে নিতে বাধা দেয়? এর কি কোনো সুবিধাও ছিল? ছিল নিশ্চয়ই, না হলে হয়তো টিকত না। লেখাটিতে কিছু সম্ভাব্য কারণের কথা বলা হয়েছে। যেমন? যেমন ধরুন, আদিম পরিবেশে হয়তো খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে হতো। বিপদ দেখলে চট করে রিয়্যাক্ট করা, দ্বিতীয়বার না ভেবে। এটা হয়তো জীবন বাঁচাতো। বারবার মত পাল্টালে দেরি হয়ে যেত। হ্যাঁ, সিদ্ধান্ত নিতে দেরি হতো। শিকারি এসে পড়ার আগে পালাতে হবে তো। আচ্ছা। আর সামাজিক জীবনে দলবদ্ধভাবে থাকার ক্ষেত্রে? সেখানেও এর ভূমিকা থাকতে পারে। একটা দলের মধ্যে যদি সবাই নিজের বিশ্বাস বা আচরণে মোটামুটি স্থির থাকে, তাহলে বোঝাপড়া সহজ হয়, কোঅপারেশন বাড়ে। একদম। সবাই যদি মিনিটে মিনিটে মত পাল্টায়, তাহলে তো একসাথে কাজ করা, সামাজিক শৃঙ্খলা রাখা খুবই কঠিন হয়ে পড়বে। ঠিক। আরেকটা কারণ হতে পারে সময়ের অভাব। মানুষ লিখতে শিখেছে, জটিল সমাজ তৈরি করেছে। এগুলো তো বিবর্তনের বিশাল টাইমলাইনে দেখলে খুব সামান্য সময়, তাই না? হ্যাঁ, মাত্র কয়েক হাজার বছর। তো এই অল্প সময়ের মধ্যে মস্তিষ্ক হয়তো এর চেয়ে ভালো কোনো সমাধান খুঁজে পায়নি, যা একই সাথে দ্রুত সিদ্ধান্তও দেবে, আবার নমনীয়ও হবে। তাই এই পরিবর্তন বিরোধী মডেলটাই হয়তো টিকে গেছে। এই প্রবণতার ফলাফল তাহলে বেশ সুদূর প্রসারী। একদিকে অভ্যাস তৈরি হচ্ছে, অন্যদিকে আমাদের চিন্তার পদ্ধতিতেও এর গভীর ছাপ পড়ছে। ঠিক বলেছেন। দুটো জিনিস এখানে একসাথে কাজ করে। 1,
আমাদের মধ্যে একটা প্রবলতা আছে সন্দেহ বা অনিশ্চয়তা থেকে তাড়াতাড়ি মুক্তি পাওয়ার। মানে ডাউট অ্যাভয়েডেন্স। হ্যাঁ, ডাউট অ্যাভয়েডেন্স টেন্ডেন্সি বলা যেতে পারে। আমরা দ্রুত একটা সিদ্ধান্তে আসতে চাই। আচ্ছা, আর 2? 2 হলো একবার সিদ্ধান্তে পৌঁছে গেলে এই অসামঞ্জস্যতা পরিহার প্রবণতা আমাদের সেই সিদ্ধান্তেই আটকে রাখে, নড়তে দেয় না। আর এই দুটো মিলেই গন্ডগোলটা পাকায়। একদম। এই দুটো মিলে আধুনিক মানুষের মধ্যে অজস্র জ্ঞানীয় ত্রুটি বা কগনিটিভ এরার্স মানে চিন্তার ভুল তৈরি করে। একটা উদাহরণ দিলে ভালো হয়। আমরা তো প্রায়ই দেখি, তাই না? এমন অনেক মানুষ আছেন যারা হয়তো জীবনের কোনো এক সময়ে একটা ভুল ধারণা তৈরি করে ফেলেছেন। রাজনীতি, ধর্ম বা অন্য কিছু নিয়ে। হ্যাঁ, বা এমনকি বিজ্ঞান নিয়েও হতে পারে। আর তারপর সারা জীবন সেই ভুল ধারণাটাই বয়ে বেড়ান, যতই নতুন প্রমাণ আসুক, যুক্তি আসুক। তারা নিজেদের প্রথম সিদ্ধান্তে এতটাই গেঁথে থাকেন যে আর কিছু গ্রহণ করতে পারেন না। ঠিক, তাদের কাছে পুরনো বিশ্বাসের সাথে যা মেলে না সেটাই ভুল বা অপ্রয়োজনীয় মনে হয়। এটা তো বেশ চিন্তার বিষয়। সমাজ বা বিভিন্ন প্রতিষ্ঠান কি এটা নিয়ে ভাবে? কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, কিছু ক্ষেত্রে সচেতন চেষ্টা দেখা যায় বইকি। যেমন ধরুন, বিচার ব্যবস্থায় আদালতে কিভাবে? আদালত চেষ্টা করে যাতে জাজ বা জুরিরা কোনো সিদ্ধান্তে আসার আগে দুপক্ষের যুক্তিই শোনেন, বিশেষ করে যে পক্ষের দিকে তাদের স্বাভাবিক ঝোঁক নেই তাদের যুক্তিও। মনোযোগ দিয়ে লম্বা সময় ধরে শোনেন। হ্যাঁ, উদ্দেশ্য হলো ওই ফার্স্ট কনক্লুশন বায়াস বা তাড়াহুড়ো করে একদিকে ঝুঁকে পড়াটা আটকানো। আচ্ছা। একইভাবে অনেক আধুনিক সংস্থাতেও বড় সিদ্ধান্ত নেওয়ার আগে নিয়ম করে বিপরীত যুক্তি বা ঝুঁকির দিকগুলো বিবেচনা করতে বলা হয়। তার মানে ঠিকঠাক শিক্ষা বা যুক্তির চর্চা আসলে এই মানসিক প্রতিরোধ ভাঙার একটা লম্বা চেষ্টা। লর্ড কেন্সের একটা কথা মনে পড়ছে। হ্যাঁ, জন মেনার্ড কেন্স। দারুণ একটা পর্যবেক্ষণ ছিল ওর। উনি বলেছিলেন, মানুষ নতুন আইডিয়াকে ভয় পায় সেটার জটিলতার জন্য নয়, বরং এই জন্য যে নতুন আইডিয়াটা তার পুরনো গেঁথে যাওয়া ধারণার সাথে মিলছে না। অসামঞ্জস্যপূর্ণ। একদম। মন যেন একবার একটা আইডিয়াকে গ্রহণ করলে বাকিদের জন্য দরজা বন্ধ করে দেয়। উনি মানব ডিম্বাণুর সাথে তুলনা করেছিলেন, তাই না? ঠিক ধরেছেন। যেমন একটা স্পর্ম ঢোকার পর ডিম্বাণু তার বাইরের স্তরটা বদলে ফেলে, যাতে আর কেউ ঢুকতে না পারে। আমাদের মনও অনেকটা সেভাবেই কাজ করে। হ্যাঁ, একবার একটা বিশ্বাস বা সিদ্ধান্তে আমরা কমিটেড হয়ে গেলে সেটার সাথে যা মেলে না তার প্রতি আমরা একরকম প্রতিরোধ গড়ে তুলি। ফলে আমাদের মনে অজস্র স্থির ধারণা জমা হতে থাকে, যেগুলো হয়তো ভুল, কিন্তু আমরা সেগুলো নতুন করে ভাবার প্রয়োজন বোধ করি না। এই সমস্যাটা কি শুধু সাধারণ মানুষ বা সমাজবিজ্ঞানের গণ্ডিতেই? বিজ্ঞানীরা কি এর উপর? মজার ব্যাপার হলো, না, লেখাটা বলছে এমনকি সায়েন্সের জগতেও এই প্রবণতা দেখা যায়, হয়তো একটু কম তীব্রতায়, কিন্তু দেখা যায়। তাই নাকি? নোবেলজয়ী ফিজিসিস্ট ম্যাক্স প্ল্যাঙ্ক নিজেই দুঃখ করে বলেছিলেন যে ফিজিক্সে একটা নতুন রেভলিউশনারি আইডিয়া পুরনো জেনারেশনের বিজ্ঞানীরা সহজে মেনে নেন না। তাহলে কিভাবে প্রতিষ্ঠিত হয়? সাধারণত নতুন আইডিয়াটা জেকে বসে যখন পুরনো জেনারেশন চলে যায় আর নতুনরা এসে দায়িত্ব নেয়, কারণ তাদের মস্তিষ্ক পুরনো তত্ত্বের প্রতি ততটা অঙ্গীকারবদ্ধ থাকে না। এমনকি অ্যালবার্ট আইনস্টাইনের মতো বিজ্ঞানীও? হ্যাঁ, তিনিও এর শিকার হয়েছিলেন। তথ্যসূত্র অনুযায়ী, হ্যাঁ, আইনস্টাইন তার সেরা সময়ে নিজের পুরনো ধারণাকেও প্রশ্ন করতে ভয় পাননি, কিন্তু জীবনের পরের দিকে এসে কোয়ান্টাম মেকানিক্সের কিছু দিক, যেগুলো তার নিজের ধারণার সাথে মিলছিল না, হ্যাঁ, সেগুলো তিনি পুরোপুরি মন থেকে মেনে নিতে পারেননি। এটা হয়তো সেই একই মানসিক প্রবণতার একটা উদাহরণ, নিজের তৈরি করা ধারণার প্রতি বিশ্বস্ত থাকা। তাহলে এই যে পক্ষপাতিত্ব, নিজের ধারণার প্রতি এই অন্ধ টান, এটা থেকে বেরোনোর উপায় কি? চার্লস ডারউইনের একটা পদ্ধতির কথা বলা হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ডারউইনের পদ্ধতিটা অসাধারণ, আজকের দিনও খুব দরকারি। উনি সচেতনভাবে এমন প্রমাণ বা তথ্য খুঁজতেন যা তার নিজের প্রিয় কোনো থিওরি বা হাইপোথেসিসকে ভুল প্রমাণ করে। ভুল প্রমাণ? আমরা তো সাধারণত ঠিক প্রমাণ খুঁজি। ঠিক তাই, বিশেষ করে যখন ওর মনে হতো যে থিওরিটা খুব ভালো, উনি সেটার প্রেমে পড়ে যাচ্ছেন, তখনই উনি আরও বেশি করে উল্টো প্রমাণ খুঁজতেন। এটা তো আমাদের স্বাভাবিক প্রবৃত্তির একেবারে উল্টো। আমরা তো সেটাই খুঁজি যা আমাদের বিশ্বাসকে সাপোর্ট করে, যেটাকে কনফার্মেশন বায়াস বলে এখন। একদম। ডারউইন সম্ভবত মানুষের এই স্বাভাবিক প্রবণতাটা, নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরা আর সেটাকেই সাপোর্ট করা, এটা নিয়ে খুব ভালোভাবে জানতেন। তাই তিনি এর বিরুদ্ধে একটা সচেতন প্রতিরোধ তৈরি করেছিলেন।
এটা করতে কিন্তু প্রচণ্ড মানসিক ডিসিপ্লিন আর সততা লাগে। ঠিক। এটা শুধু বিজ্ঞানের জন্য নয়, আমাদের ব্যক্তিগত জীবনেও তো দরকারি, যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের আগে। অবশ্যই, কিন্তু এটা করা খুব কঠিন। তবে এই যে প্রবণতাটা, মানে নিজের কথা বা কাজের সাথে মিল রাখার চেষ্টা, এর কি শুধু খারাপ দিকই আছে, কোনো ভালো দিক নেই? আছে তো, অবশ্যই ভালো দিক আছে। এই প্রবণতাটা না থাকলে হয়তো সমাজ চালানোই যেত না। যেমন এই প্রবণতার জন্যই মানুষ সাধারণত তাদের ঘোষিত সামাজিক ভূমিকাগুলো, ধরুন একজন পুরোহিত, ডাক্তার, শিক্ষক, সৈনিক বা স্বামী স্ত্রী হিসাবে বিশ্বস্ততার সাথে পালন করার চেষ্টা করে। কারণ নিজের কথার সাথে কাজে অমিল হলে অস্বস্তি লাগে। হ্যাঁ, নিজের ঘোষিত পরিচয় বা প্রতিশ্রুতির সাথে অসামঞ্জস্যপূর্ণ আচরণ করাটা আমাদের জন্য মানসিকভাবে চাপের। আমরা নিজেদের কথার দাম রাখতে চাই। আর লেখাটিতে আরেকটা ইন্টারেস্টিং পয়েন্ট ছিল, কোনো কিছুর জন্য ত্যাগ স্বীকার করলে নাকি সেটার প্রতি টান আরও বাড়ে। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ সাইকোলজিক্যাল মেকানিজম। যখন আমরা কোনো নতুন পরিচয় বা বিশ্বাসের জন্য বড় কিছু স্যাক্রিফাইস করি, যেমন ধরুন খুব কঠিন কোনো দীক্ষা বা পরীক্ষা, তখন সেটার প্রতি আমাদের লয়্যালটি অনেক বেড়ে যায়। ঠিক, কারণ সাইকোলজিক্যালি একটা বাজে বা গুরুত্বহীন জিনিসের জন্য এত বড় ত্যাগ স্বীকার করাটা খুব ইনকনসিস্টেন্ট বা অসামঞ্জস্যপূর্ণ মনে হবে। সেই অস্বস্তি এড়ানোর জন্য হ্যাঁ, আমাদের মন তখন ওই বিশ্বাস বা পরিচয়টাকে আরও বেশি ভ্যালুয়েবল, আরও সঠিক বলে ধরে নেয়, যাতে আমাদের ত্যাগটা জাস্টিফাইড মনে হয়। ও, এই জন্যই কি প্রায় সব কালচারেই গুরুত্বপূর্ণ সদস্যপদ বা কমিটমেন্টের জন্য কঠিন রিচুয়াল বা পরীক্ষার ব্যবস্থা থাকে? একদম। এই কারণে সেটা ভালো কাজেও লাগে, আবার খারাপ কাজেও ব্যবহার করা যায়। খারাপ কাজে মানে? যেমন ধরুন একজন সৈনিককে দেশের জন্য জীবন দিতে প্রস্তুত করা। এটা যেমন এই নীতির একটা দিক, তেমনি একটা সন্ত্রাসী সংগঠন বা কোনো ডিস্ট্রাকটিভ কাল্টও তাদের সদস্যদের আনুগত্য বাড়াতে ঠিক একই সাইকোলজি ব্যবহার করে। যেমন মাফিয়া বা নাৎসিদের উদাহরণ দেওয়া হয়েছে। হ্যাঁ, মাফিয়াতে যোগ দেওয়ার কঠিন শর্ত বা হিটলারের প্রতি অন্ধ আনুগত্যের শপথ, এগুলো সবই একই প্রিন্সিপলকে কাজে লাগায়, মানুষের এই অসামঞ্জস্যতা এড়ানোর প্রবণতাকে। তার মানে এই প্রবণতাকে কাজে লাগিয়ে কি মানুষকে ম্যানিপুলেট করাও সম্ভব? হ্যাঁ, এবং এটা প্রায়ই হয়। অনেক সময় আমরা টেরও পাই না। সূত্র অনুযায়ী কিছু লোক আছেন যারা অন্যদের কনভিন্স করতে খুব দক্ষ, কমপ্লায়েন্স প্র্যাকটিশনার বলা যেতে পারে। তারা এটা কিভাবে করেন? বেন ফ্র্যাঙ্কলিনের একটা উদাহরণ ছিল। হ্যাঁ, চমৎকার উদাহরণ। ফ্র্যাঙ্কলিন ফিলাডেলফিয়াতে যখন পরিচিতি বাড়াচ্ছিলেন, তখন কোনো প্রভাবশালী লোকের মন পেতে তিনি ইচ্ছে করে সেই লোকের কাছ থেকে একটা ছোট্ট উপকার নিতেন, যেমন একটা দুর্লভ বই ধার চাওয়া। এতে কি লাভ হতো? ফ্র্যাঙ্কলিন দেখেছিলেন একবার কেউ তাকে উপকার করলে পরে সেই লোকটা তাকে আরও বেশি পছন্দ করতেন, আরও সাহায্য করতে চাইতেন। কারণটা কি? কারণটা হলো ফ্র্যাঙ্কলিনকে উপকার করাটা ছিল লোকটার নিজের কাজ। এখন যদি তিনি ফ্র্যাঙ্কলিনকে অপছন্দ করেন, তাহলে সেটা তার আগের কাজ উপকার করা সাথে মিলবে না, মানে অসামঞ্জস্যপূর্ণ হবে। সেই মানসিক অস্বস্তি এড়ানোর জন্য তার মন ফ্র্যাঙ্কলিনের প্রতি একটা পজিটিভ ধারণা তৈরি করে নিত। আমি নিশ্চয়ই ফ্র্যাঙ্কলিনকে পছন্দ করি, তাই তো হেল্প করেছে। বাহ, এটা তো খুবই সূক্ষ্ম একটা কৌশল। আর কোনো উদাহরণ আছে? কোরিয়ান যুদ্ধের সময় চীনা কমিউনিস্টরা আমেরিকান যুদ্ধবন্দীদের যেভাবে ব্রেন ওয়াশ করত, সেটাও নাকি এই নীতির ওপর ভিত্তি করেছিল। তারা কি খুব অত্যাচার করত? শারীরিক নির্যাতনের চেয়েও বেশি জোর দিত ছোট ছোট ধাপে চিন্তা বদলানোর উপর। যেমন প্রথমে হয়তো একটা ছোট কনফেশন বা বিবৃতিতে সই করতে বাধ্য করা, তারপর ধীরে ধীরে আরও বড় বিবৃতিতে। প্রতিটা ছোট পদক্ষেপ বন্দীকে তার আগের আইডেন্টিটির সাথে একটু একটু করে দূরে সরিয়ে নিত আর নতুন আইডেন্টিটির দিকে ঠেলে দিত। এর কি কোনো উল্টো বা অন্ধকার দিকও আছে? হ্যাঁ, এবং সেটা বেশ ভয়ঙ্কর। সূত্র বলছে যখন কেউ ইচ্ছে করে অন্য কারোর ক্ষতি করে বা অত্যাচার করে, তখন কি হয়? তখন তার মধ্যে অত্যাচারিত ব্যক্তির প্রতি ঘৃণা বা অবজ্ঞা জন্মানোর প্রবণতা দেখা দেয়। একটা পুরনো প্রবাদ আছে, আ ম্যান নেভার ফরগেটস ওয়্যার হি হ্যাজ বারিড দ্য হ্যাচেট। মানে একজন লোক ভোলে না সে কোথায় কুঠার পুঁতে রেখেছে। এর মানে কি? মানে হলো অন্যের ক্ষতি করার স্মৃতিটা আমাদের পীড়া দেয়। এই অস্বস্তি থেকে বাঁচতে একটা উপায় হলো যার ক্ষতি করা হয়েছে তাকেই ঘৃণা করা বা তাকে খারাপ ভাবা, তাহলে নিজের কাজটা জাস্টিফাইড মনে হয়। ও, এই জন্যই কি জেলের গার্ডরা বন্দীদের ওপর অত্যাচার শুরু করলে তাদের মধ্যে বন্দীদের প্রতি ঘৃণা আরও বেড়ে যায়? উৎস অন্তত সেদিকেই ইঙ্গিত করছে।
অত্যাচার করার কাজটাই অত্যাচারীর মনে শিকারের প্রতি আরও বিতৃষ্ণা তৈরি করে, যাতে তার নিজের আচরণটা তার কাছে সঙ্গতিপূর্ণ লাগে। এটা তো একটা ডেঞ্জারাস সাইকেল। খুবই ডেঞ্জারাস। এই জন্য প্রিজন বা ওই রকম পরিবেশে যেখানে পাওয়ার ইমব্যালেন্স থাকে, সেখানে টর্চার একবার শুরু হলে বন্ধ করা খুব কঠিন। এটা ছোঁয়াচে রোগের মতো ছড়ায়। তাই শুরুতেই এটা আটকানো খুব জরুরি। আলোচনাটা সত্যিই গভীর হচ্ছে। আরেকটা মজার বিষয় ছিল ভান করা আর বিশ্বাস করার সম্পর্ক। ভান করলেও নাকি বিশ্বাসে টান পড়ে। হ্যাঁ, এটা বেশ পাওয়ারফুল একটা ব্যাপার। যেমন একজন অ্যাক্টর যদি হ্যামলেটের রোলে খুব ঢুকে গিয়ে অ্যাক্টিং করেন, তিনি হয়তো চরিত্রের কিছু ফিলিংস নিজের মধ্যে টের পেতে শুরু করেন। তাই নাকি? একইভাবে অনেক কপট লোক আছেন যারা হয়তো ধার্মিকতা বা সততার ভান করতে করতে সত্যিই কিছুটা ভালো হয়ে যান, কারণ লাগাতার ভান করাটাও তো এক ধরনের আচরণ। আর আমরা আমাদের আচরণের সাথে বিশ্বাসকে মেলাতে চাই। ঠিক। একজন জাজ নিরপেক্ষতার ভান করতে করতে আরও নিরপেক্ষ হয়ে উঠতে পারেন। লয়াররা প্রায়ই এমন আর্গুমেন্টের পক্ষে বলেন যা নিজেরা পুরোপুরি বিশ্বাস করেন না, কিন্তু বলতে বলতে একসময় বিশ্বাস করতে শুরু করেন। হ্যাঁ, এটাই দেখা যায়। তার মানে কাউকে কিছু শেখানোর মাধ্যমেও কি নিজের বিশ্বাস আরও গেঁথে যায়? অবশ্যই। অন্যকে যখন আমরা কিছু শেখাই, তখন সেই আইডিয়াটা আমাদের নিজেদের মনে আরও ডিপলি বসে যায়। আমরা সেটার প্রতি আরও কমিটেড হয়ে পড়ি। ওই যে মেডিকেলে বলে see 1, do 1, teach 1। ঠিক। ওই টিচ ওয়ান পার্টটা শুধু অন্যের জন্য না, নিজের শেখা আর বিশ্বাসকে সলিডিফাই করার জন্য খুব জরুরি। কিন্তু এই যে ক্ষমতা শেখানোর মাধ্যমে বিশ্বাস দৃঢ় করা, এটা তো সবসময় ভালো কাজে নাও লাগতে পারে। ঠিক বলেছেন। এর মিসইউজের বিরাট সম্ভাবনা আছে। যেমন ধরুন, পলিটিক্যাল বা কোনো কাল্ট প্রপাগ্যান্ডা, এটা খুব ডেঞ্জারাস হতে পারে। কিভাবে? যখন কম বয়সী এনার্জেটিক ছাত্রছাত্রীরা কোনো প্রশ্নবিদ্ধ বা একপেশে আইডিয়া শিখে ফেলে, তো অন্যদের খুব একটা কনভিন্স করতে পারে না, কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে তারা নিজেরাই ওই আইডিয়াগুলোকে নিজেদের মেন্টাল হ্যাবিটে পরিণত করে ফেলে। তাদের চিন্তার ফ্লেক্সিবিলিটি নষ্ট হয়ে যায়। একদম। তারা হয়তো সারা জীবনের জন্য একটা নির্দিষ্ট গণ্ডিতে আটকে যায়। তাহলে যে শিক্ষা প্রতিষ্ঠান বা সংগঠনগুলো এই ধরনের একপেশে আইডিয়া তরুণদের মধ্যে গেঁথে দেয় আর প্রচার করতে উৎসাহ দেয়, তারা কি দায়িত্বহীন কাজ করছে? লেখাটি তো সেদিকেই ইঙ্গিত করছে। একজন সম্পূর্ণ যুক্তিবাদী মানুষ হিসেবে তৈরি হওয়ার আগেই যদি মস্তিষ্ককে এভাবে অপরীক্ষিত ধারণার শিকলে বেঁধে ফেলা হয়, তাহলে সেটা ব্যক্তির পোটেনশিয়ালের অপচয়। মুক্ত চিন্তার পথে বাধা তৈরি করার। ঠিক। তাহলে পুরো আলোচনাটা যদি গুছিয়ে আনি, হ্যাঁ, এই যে অসামঞ্জস্যতা পরিহার প্রবণতা, পরিবর্তনকে এড়িয়ে চলার এই গভীর ইচ্ছে, এটা আমাদের বিবর্তনেরই একটা অংশ। হ্যাঁ, এটা আমাদের অভ্যেস গঠন, সিদ্ধান্ত নেওয়া, নতুন জ্ঞান অর্জন, সামাজিক ভূমিকা পালন, এমনকি অন্যের দ্বারা প্রভাবিত হওয়া, সব কিছুকেই নিয়ন্ত্রণ করে। একদম ঠিক। এর যেমন সুবিধা আছে, এটা আমাদের কমিটমেন্ট রাখতে, সমাজে স্থিতি বজায় রাখতে সাহায্য করে। অন্যদিকে এর অসুবিধাও সাংঘাতিক। এটা আমাদের ভুল ধারণা আঁকড়ে ধরতে বাধ্য করে, নতুন সত্যকে গ্রহণ করতে দেয় না, গোড়া করে তোলে। এবং আমাদের ম্যানিপুলেশনের শিকার হওয়ার ঝুঁকিও বাড়ায়। এটা একটা ডাবল এজড সোর্ডের মতো। তাহলে এই আলোচনা থেকে আমাদের মূল শিক্ষা কি হতে পারে? আমরা কিভাবে এই অদৃশ্য শিকলের প্রভাব থেকে নিজেদের কিছুটা হলেও বাঁচাতে পারি? আমার মনে হয় সবচেয়ে জরুরি প্রথম স্টেপ হলো এই প্রবণতাটা সম্পর্কে সচেতন হওয়া, জানা যে আমাদের সবার মধ্যেই এই পরিবর্তন বিরোধী ফোর্সটা কাজ করছে। আচ্ছা। এর পরের স্টেপ হলো অ্যাক্টিভলি এর মোকাবেলা করা, নিজের সবচেয়ে প্রিয় ধারণা বা বিশ্বাসগুলোকেও রেগুলারলি প্রশ্ন করা, সেগুলোর পক্ষে বিপক্ষে প্রমাণ খোঁজা। চার্লস ডারউইনের মতো উল্টো প্রমাণ খোঁজা। হ্যাঁ, সচেতনভাবে সেই তথ্যগুলো খোঁজা যা আমাদের প্রিয় ধারণাকে চ্যালেঞ্জ করে বা ভুল প্রমাণ করতে পারে। এটা সহজ নয় মোটেই, সাহস লাগে, সততা লাগে। কিন্তু নিজের চিন্তার স্বাধীনতা বজায় রাখার জন্য এটা জরুরি। অত্যন্ত জরুরি। আলোচনা শেষ করার আগে আমাদের শ্রোতাদের জন্য একটা ছোট্ট ভাবনার খোরাক রেখে যাই। অবশ্যই। যেহেতু বলা হলো আমাদের অনেক বিশ্বাস আর অভ্যাস জীবনের শুরুতে তৈরি হওয়া সেই অদৃশ্য শিকলের মতো, যা হয়তো আমরা টেরই পাই না। তাহলে এই সপ্তাহে আমরা কি এমন কোনো একটা পুরনো অনেক দিনের ধারণা বা বিশ্বাস খুঁজে বের করতে পারি যেটাকে আগে কখনো প্রশ্ন করিনি? শুধু একবার সেটার দিকে তাকিয়ে একটু অন্য অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করতে পারি কি? হয়তো সেখানেই লুকিয়ে আছে চিন্তার নতুন কোনো দরজা খোলার চাবি।